সেনাপ্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে, এবং তাকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বলা হয়েছে যে আপনি এইভাবে চলে যাবেন। তিনি সেটি রিফিউজ যদি করেন তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আপনার অফিসারদের মাধ্যমে। ইউনুস এখন যখন এই দখলদার বাহিনীর প্রধান সর্দার হয়েছে তখন সে তার ওই একই অভ্যাস, বিদেশিদের কাছে জিনিসপত্র তুলে দেওয়া। আজীবন তো ওদের দালালি করেছে, ওর পুরো শরীরের মধ্যে তো বিদেশি রক্ত, আমেরিকার রক্ত, ওর কানাডার রক্ত, অস্ট্রেলিয়ার রক্ত, ওর তো সারা জীবন দালালির রক্ত, হিলারির টাকা, ক্লিন্টনের টাকা। ও তো বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে গণ্য করে না। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে নেই, এই সরকারকে উৎখাত করবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আজকে করিডোর দিয়ে দিচ্ছেন, আপনি সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, আপনি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি এলাকা দিয়ে দিচ্ছেন। কে ম্যান্ডেট দিয়েছে আপনাকে? আপনি কোনো নির্বাচিত সরকার? আপনি কে ম্যান্ডেট দিয়েছে? আপনি সাহসটা কোথা থেকে পেলেন? সো এখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর এই জন্য কথা বললে বাংলাদেশ আওয়ামী লীগে বলবে, অন্য কোনো দল বলবে না, বলছে না সেভাবে। তাই আমি মনে করি এই মুহূর্তে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই দেশের আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে এবং তার নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসবে, এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমি এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখেছি যে আওয়ামী লীগ ফাইনাল খেলে, আওয়ামী লীগ এরকম আপনি যেটি বলছেন তবলা টুকটাক করে। আপনি এখন দেখছেন, আপনি এখন যাদেরকে দেখছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ কর্মী কেন বলছেন আমি জানি না। তারা বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক নাগরিক হতে পারে, আওয়ামী লীগকে সমর্থন করতে পারে, এমন হতে পারে। সুতরাং আপনি নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগের কর্মী বা নেতা। আমি মনে করি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী বোথ এখানে এসেছে। ফলে আজকে যেই আন্দোলন দেখেছেন এটি জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে মাঠে নেমেছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিকল্পনা স্পষ্ট, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা, জাতির জনক এবং বাংলাদেশ যে চেতনার উপরে, যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে ফিরিয়ে আনা, এবং এইটার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা করব। আজকে আপনি যে মিটিং মিছিল যা দেখেছেন এটি সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত হয়ে পড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগে আর কোনোদিন কোন দুর্নীতিবাজের ঠাঁই মাননীয় প্রধানমন্ত্রী দেবেন না। বাংলাদেশ আওয়ামী লীগে কোন দুর্বৃত্ত, বাংলাদেশ আওয়ামী লীগে কোন মাস্তান গুন্ডা, বাংলাদেশ আওয়ামী লীগকে একটা বুর্জোয়া দলে পরিণত করবার যার আকাঙ্ক্ষা রয়েছে, মেহনতি দলের বাদ দিয়ে, বা বাংলাদেশ আওয়ামী লীগকে কলুষিত করবার চেষ্টা করবে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের কখনো জায়গা দেবেন না এবং ক্ষমা করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অ্যাডামেন্ট, এবং ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ হবে বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র দল। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কিভাবে নিশ্চিত থাকবো আমরা তো সেরকম কোন, আপনারা কি আপনি কিভাবে নিশ্চিত থাকবেন? আপনি এইভাবে নিশ্চিত থাকবেন যে এখন যখন আপনি পরিস্থিতিটা দেখলেন তখন আপনি নিশ্চয়ই কম্পেয়ার করতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, এইসব জিনিসপত্র তো ভাই আমরা দেখি নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কি হয় সেটা আপনি গত 9 মাসে দেখেন নাই। এইটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই মানে কেমন দল ছিল, আপনি বুঝতে পারছেন। মানে অন্যায় অত্যাচার এমন লেভেলে। সো বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে দেশ স্বাধীন করে দিয়েছে, যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করেন সেটা এনে দিয়েছে আপনাকে, যে ভাষায় কথা বলেন আমাদের নেতারা সেখানে ভূমিকা রেখেছে, 69-এর আন্দোলনের কথা বলেন, যে কোনো আন্দোলনে বলেন সেটা করেছে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, উন্নয়ন করেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে সেটা আপনি গণেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন। আমাদের অন্যায় যা আছে, আমাদের ভুল যা আছে, আমাদের ভুল সিদ্ধান্ত যা আছে সেটা আমরা রেকটিফাই করব। একটা দল সে ভুল করবে না, কেমন কথা? ভুল আমরা করতে পারি, আমাদের ভুলের কথাটা বলেন, আমরা নত মস্তকে সেটা স্বীকার করে নেব। আমাদের তো সেই দায় আছে জনগণের কাছে। আমরা তো বলিনি যে আমরা কোনো ভুল করিনি বা অন্যায় হয়নি। কে বলেছে এটা? জি, মোহাম্মদ জগলুল, আপনারা কি এই ব্যাপারে আশ্বস্ত হতে পারছেন দলের হাইকমান্ড থেকে? ধন্যবাদ। আপনি নিজুম ভাই যে কথাটি বলেছে আমি তার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভাই আপনাকে দেখতে না পারলে তো হবে না, আপনার এত সুন্দর হ্যান্ডসাম চ্যালেঞ্জিং। আমি একটু নিজুম ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ করে
যদি কেউ অন্যায় করেছে, তিনি যদি পার্লামেন্টের মেম্বার হয়ে থাকেন, আমি নজির দেখাতে পারবো তাকে জেলে যেতে হচ্ছে। যদি কোনো পদধারী কোনো ব্যক্তি অন্যায় করেছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা চেয়েছে, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকারের যারা অবৈধ যারা আছে, বর্তমান সরকার যে অন্যায় করার পরে তাকে তো গ্রেপ্তার তো দূরের কথা, তার জন্য নিরহ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে। আমরা গাজীপুরে কি দেখলাম? গাজীপুরে একজন মন্ত্রী মহোদয়ের বাড়ি তারা আগুন ধরানোর জন্য, তারা ডাকাতি করার জন্য গেল, সেখানে এলাকাবাসী যখন তাদেরকে প্রতিহত করলো, সেখানে মারামারি হলো, তারা ওখান থেকে চলে আসলো। সেখানে ডেভিল হান্ট নামে একটা অপারেশন করে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে মিথ্যা মামলা দিল, অথচ যে যারা অন্যায় করতে গিয়েছিল ডাকাতদেরকে তারা পক্ষ নিল। তার মানে কি, এটা এই ধরনের তো কোনো কাজ আওয়ামী লীগ কখনো করেনি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আজকে আওয়ামী লীগের? হ্যাঁ, আমরা বলবো যে আমাদের মধ্যে ভুল ত্রুটি অবশ্যই আছে, ভুল ত্রুটি নাই তা না। যে ভুল ত্রুটি তখনই আমি বলবো যে রাজনীতিবিদরা কেন ব্যবসায়ী হলো। আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী কেন হতে গেল? যারা ব্যবসায়ী হয়েছে এদেরকে রাজনীতি করার সুযোগ যাতে না পায়, এই জন্য আমি মনে করি আমাদের নেত্রীর কঠোর অবস্থান নেওয়া উচিত হবে, এবং আমি মনে করি সেটা তিনি নেবেন। কারণ এই রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়েই আজকে দুর্নীতির সাথে এই অভিযোগটা এসেছে, কিন্তু তার সংখ্যা কিন্তু খুব কম। আওয়ামী লীগের আজকে দেখেন মতি আপার মতো রাজনীতিবিদ, তিনি মারা যাওয়ার পরে তাকে মাটি দেওয়ার জন্য একটু জায়গা কিন্তু সরকার দেয় নাই, এবং তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকে কিন্তু মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হয় নাই। আজকে অনেক বীর মুক্তিযোদ্ধারা আজকে তাদেরকে কি অপমান অপদস্থ হচ্ছে এই সরকারের কাছে, মানে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। তো আপনি সম্মানিত যদি সম্মান না দেন, তাহলে দেশে আজকে যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদের নাম মুছে ফেলতে চাচ্ছেন আপনি। এই একটা জিনিস দেখেন যে এরা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলবে, কাকে আনছে? আমি একটা কথা, এই সংবিধানটা লেখার জন্য কাকে আনছে ভাড়া করে, যিনি 40 বছর আগে এই দেশ থেকে চলে গেছে, আলী রিয়াজ নাকি নাম, তাকে 40 বছর পরে এই দেশে এসে উনি সংবিধান লিখবেন, উনি সংবিধান লিখবো তার আমরা দেশ চলবো। কেন আমাদের দেশে শিক্ষিত লোক নাই? আমাদের দেশে আমরা নাই, আইনজীবী নাই। আজকে এরা এইভাবে দেশটা চালাতে চাচ্ছে। আজকে করিডোর দিয়ে দিচ্ছেন, আপনি সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, আপনি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি এলাকা দিয়ে দিচ্ছেন। কে ম্যান্ডেট দিয়েছে আপনাকে? আপনি কোনো নির্বাচিত সরকার? আপনাকে কে ম্যান্ডেট দিয়েছে? আপনি সাহসটা কোথা থেকে পাইলেন? সো এখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর এই জন্য কথা বললে বাংলাদেশ আওয়ামী লীগে বলবে, অন্য কোনো দল বলবে না, বলছে না সেভাবে। তাই আমি মনে করি এই মুহূর্তে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই দেশের আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে এবং তার নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসবে। এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। এখন বাংলাদেশের জনগণের মনে নেত্রী কবে ফিরবেন? আপনাদের নেত্রী কবে ফিরবেন? আচ্ছা, তার মধ্যে আমি আসছি আপনাকে এটা নিয়ে। তার মধ্যে আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি জগলুল ভাইয়ের সাথে আরেকটু যোগ করব। তার এই বক্তব্যের সাথে আমার সম্পূর্ণ একমত, এবং আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আজকে জগলুল ভাই একটা প্রশ্ন তুলেছেন যে এই ম্যান্ডেট কে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আজকে যমুনা টিভিতে একটি প্রোগ্রামে আপনার এই যে এই টোকাই এই জঙ্গিদের যেই আপনার প্রেস সচিব নাম দিয়ে একটা পদ বাগিয়ে বসে আছে, এই লোকটি নাম হচ্ছে শফিকুল। এই শফিকুলের মতো ভয়াবহ নোংরা লোকটি বলছে তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাদেরকে নাকি জনতা ম্যান্ডেট দিয়েছে। কোন জনতা ম্যান্ডেট দিয়েছে তাদেরকে? কবে গণভোট হয়েছে? নিকোলের একটা প্রোগ্রামে করেছে, সাংবাদিক নিকোল যিনি আছেন ভদ্র মহিলা, তার একটা প্রোগ্রামে বলেছে কে তাকে ম্যান্ডেট দিয়েছে, ভোট কবে হয়েছে। সুতরাং আপনারা এতদিন ধরে আমাদেরকে যে ফেসিজম বলে যে ট্যাগ করা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে, এই ফেসিস্ট আসলে কে? সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে। সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে ইউনূস আসলে কেমন লোক। সারাটা জীবন সে ভিক্ষুকের মতো বিভিন্ন দেশ থেকে টাকা এনেছে, ওই টাকাতে সে নিজে ফুলে ফেপে নিজেকে সে হৃষ্টপুষ্ট করেছে। আজকে যে ওই অভ্যাস, মাথা রাখবেন যে একটা গল্প আছে যে এক ভিক্ষুকের যে গাধাটা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করত, ওই ভিক্ষুক মারা যাওয়ার পরে ওই গাধাটা একা একাই এখন বিভিন্ন মানুষের কাছে যায়। তো ওই যে অভ্যাসটা মানুষের নষ্ট হয় না বা শেষ হয় না, সেটা হচ্ছে যে ইউনূস এখন যখন
এই দখলদার বাহিনীর প্রধান সর্দার হয়েছে, তখন সে তার ওই একই অভ্যাস, বিদেশিদের কাছে জিনিসপত্র তুলে দেওয়া। আজীবন তো ওদের দালালি করেছে। ওর পুরো শরীরের মধ্যে তো বিদেশি রক্ত, আমেরিকার রক্ত, ওর কানাডার রক্ত, অস্ট্রেলিয়ার রক্ত, ওর তো সারা জীবন দালালির রক্ত। হিলারির টাকা, ক্লিন্টনের টাকা, ও তো বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে গণ্য করে না। আজীবন পাকিস্তানি, আজীবন সে আমেরিকান পাসপোর্টে ভ্রমণ করেছে, আজীবন সে আমেরিকাতে ছিল, তাদের দাস হয়ে থেকেছে। তারা তাকে তৈরি করেছে গত প্রায় 30 বছর ধরে এই দেশের ক্ষমতা দখল করবার জন্য। এখন তো আমরা সেটা প্রমাণ পাচ্ছি। আর আপনার যে প্রশ্নটা আছে বা করলেন আমাকে, যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন, মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন, দেশের মাটিতে ফিরবেন, সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে, যেটার প্রেক্ষিত বা পথ আমরা তৈরি করছি। তার নিরাপত্তার ব্যাপার রয়েছে, তার নিরাপদের থাকার ব্যাপার রয়েছে, সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে। তারপরে অসংখ্য আপনার নামে বেনামে নানান রকমের মামলা হয়েছে, এইসব সর্ট আউট করবার ব্যাপার রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে তার আসার পথটি সুস্পষ্ট হবে। আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে, আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি, তিনি যখন আমার সাথে কথা হয় মাঝে মধ্যে, তিনি এমনও বলে বসেন তিনি দেশে যেতে চান, এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন, তিনি কিচ্ছু শুনবেন না। মানে বিলিভ মি, তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে, আসলে তো ব্যাপারটা অমন না, কারণ এখানে উনি একটা নিরাপদ গণ্ডির মধ্যে আছেন, তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত। ফলে তার ইচ্ছা, তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন। আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে। এই দেশের মানুষের জন্য, মাটির জন্য, দেশের জন্য তিনি আছেন। এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সেনা প্রধান যিনি আছেন, তিনি তো তার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেন না। কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন, তার খুবই ক্লোজ ফ্রেন্ড, তাদের নিরাপত্তা দিতে পারেন না। আমার তো মনে হয় সেনা প্রধানের ওয়াইফকেও তিনি নিরাপত্তা দিতে পারবেন না কয়দিন পরে, তাকে তো জেলে ঢুকাবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপত্তাটা দিবে কে? নিরাপত্তার প্রয়োজন আছে, আমরা সেই নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি নিজুম ভাইয়ের সাথে একটু বলতে চাই, সেটা হচ্ছে, দেখেন 1981 সালে 17ই মে যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখন কিন্তু এই জিয়াউর রহমান সরকার তাকে দেশে আসতে দেবে না, কিন্তু তিনি কিন্তু ধীরেচেতা মন নিয়ে দেশে আসলেন। সেদিন কিন্তু অজরে বৃষ্টি হয়েছিল, এই মে মাসে কিন্তু বৃষ্টি থাকার কথা না। সেদিন আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাই কিন্তু সেদিন কেঁদেছিল যে একজন দুঃখী মা আসতেছে, যিনি বাবা মা ভাই বোন সব হারিয়েছে, তিনি দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি দেশে আসতেছেন। সেদিন কিন্তু লক্ষ লক্ষ জনতা সেই এয়ারপোর্টে গিয়ে তারে রিসিভ করেছিল এবং বলেছিল, ঝড় বৃষ্টি আধা রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। তার মানে জনগণই সকল ক্ষমতার মালিক। আমি মনে করি 326টি মামলা তার বিরুদ্ধে দিয়েছে, এইসব মামলা কিচ্ছু হবে না। জনগণ যখন তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ, তখন এই সব মামলা কোনো কিছুই থাকবে না। আমি এই পরিবেশ, যখন জনগণ দেশের মানুষ তাকে আসার পরিবেশ করবে, তিনি তখনই চলে আসবেন। এই মামলায় কিছুই হবে না। এটা তো মিথ্যা মামলা। দেখেন, মামলার একটা রূপের কথা আমি বলি। একটা মামলা দেখেন, বংশাল থানায় মামলার বিষয়টা আমি মনে আসছে বলি। মামলা কি করছে দেখেন, বংশাল থানায় 11টার সময় আমি একজনকে খুন করলাম, তারপর আমি সুপ্রিম কোর্টে এসে ভাঙচুর করলাম 11টার সময়, আবার মগবাজারে এসে আমি 11টার সময় আরেকজনকে খুন করলাম, এখান থেকে আমি যাত্রাবাড়ি গিয়া ওই একই সময় আমি আরেকজনকে খুন করলাম। এখন আপনি বলেন, আমার কি পাখা ছিল? আমি কি ফেরেশতা? আমি কি উড়ে এসে করলাম এইগুলি? এই হলো মামলা। টাইম, প্লেস, ম্যানার, কারোর সাথে কোনো মিল নাই। টোটালি ফলস, ফ্যাব্রিকেটেড, কনস্ট্রাক্টেড কেস ওয়াজ ফাইল। এগুলি কোনো মামলা টিকবে না। আমি নিরাপত্তার, শেখ হাসিনার নিরাপত্তার বিষয় সেটি তো শুধুমাত্র আইনের ব্যাপার নয়। তিনি তো আর জেল, নিরাপত্তা দিবেন দেশের জনগণ, তার নিরাপত্তা দিবেন দেশের জনগণ, দেশের জনগণই তাকে নিরাপত্তা দিবেন। যেখানে নিজুম মজুমদার, আপনি বলছেন যেখানে সেনা প্রধানের নিজেরই নিরাপত্তা নাই, আপনি বরং বলছেন আপনার কাছে খবর আছে যে তাকে খুন করা হতে পারে, এরকম একটি তথ্য আপনার কাছে আছে। সেখানে
তো শেখ হাসিনার নিরাপত্তা আরো কঠিন একটি ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার নিঃসন্দেহে। আবার কিছু সদস্য পুরাতন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া মাঝখানে প্রবল ভাবে চেষ্টা করেছে, সে এখন থেমে নেই, সে সম্ভবত কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ফলে এই মুহূর্তে সে নেই আসলে। কিন্তু সাবেক কিছু কথিত সেনা কর্মকর্তা যারা প্রবল ভাবে ওয়াকারুজ্জামানের বিরোধী, তারা কাজ করছে। কিছু মিড লেভেলের অফিসার আছে, তাদের একটা জোট আছে, এরা কিছু কাজ করছে। আর তাছাড়া বাইরের কিছু অংশ শক্তি এখানে কাজ করছে। সো একটা সমন্বিত গ্রুপ, আর পলিটিশিয়ানদের মধ্যে বেশ কিছু পলিটিক্যাল পার্টির নেতা এটা নিয়ে কাজ করছে, এবং তারা অখ্যাত পলিটিক্যাল পার্টির নেতা, এটা আপনি জেনে রাখেন। আর বিদেশি শক্তি তো আছেই, বিশেষ করে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI। সো এদের আমি কয়েকটা মিটিং এর কথা জানতে পারি, কয়েকটা কথা বলতে পারি, এবং আমি যতদূর জানি, মানে আমাকে যতদূর জানানো হয়েছে সেইটা অনুযায়ী হচ্ছে যে তারা তিনটা আসলে তাদের পরিকল্পনা। একটা হচ্ছে তাকে পদত্যাগ করে সেফ এক্সিট, দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে একটা কু, থার্ড হচ্ছে তাকে অ্যাসাসিন করা। এই হচ্ছে তিনটা জায়গা, ওরা এই তিনটা জায়গা নিয়ে কাজ করছে। আপনি জানেন যে 5ই অগস্ট যখন সংগঠিত করবে বলে মানে হয়েছে, তার সেটা কিন্তু একদিনও হয়নি, একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। আপনি যদি ফরহাদ মোজাহারের একটা বই আছে, সে 2023 সালের 5ই অগস্টে বইটা লেগেছে, গণ অভ্যুত্থান পঠন। এই বইটা যদি সুযোগ হয় কখনো আপনি পড়ে দেখবেন, ওই বইটা পড়লে আপনি বিস্মিত হয়ে যাবেন যে এই ছক তো বহু দিনের। ফলে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, খুবই দায়িত্ব নিয়ে বলছি, এই ছকটা হচ্ছে সেনাপ্রধান হয়তো বা ওয়াকিবল আছে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু এই ছক হচ্ছে। ইয়েস, তার কিছু খুবই বিশ্বস্ত অফিসার্স বন্ধু আছে, অফিসার্স আছে, এবং সেনাবাহিনীতে তার ব্যাপারে এক ধরনের হারমোনাইজ একটা গ্রুপ আছে যারা তাকে প্রোটেক্ট করছে। এটা তার শক্তির একটা জায়গা, এটা সত্যি কথা। কিন্তু এও বলে রাখা ভালো যে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আমলাদের একটা বড় অংশ তাকে অপছন্দ করছে। তারপরে হচ্ছে যে আর এই ইউনূসের সাথে তো তার একটা একদম মুখোমুখি একটা অবস্থানের মধ্যে সে গেছে। সো এইসব হচ্ছে। আপনি জানেন যে বঙ্গভবনে অলরেডি আপনার সৈন্য বৃদ্ধি করা হয়েছে, আপনার বিভিন্ন জায়গাতে সৈনিকদেরকে খুবই হাই অ্যালার্ট থাকতে বলে দেওয়া হয়েছে। এগুলো অনেক কিছু যেগুলো আমি আসলে স্ট্র্যাটেজিক কারণে অনেকের নাম, অনেক ঘটনা, অনেক কিছু আমি এখন বলবো না, কিন্তু আমি জানি, এটা হচ্ছে কথা। যতদূর জানি ভালোই জানি। সো যতটুকু আমি বললাম আমার মনে হয় এতটুকু ইনাফ। আপনার প্রোগ্রামের মাধ্যমে সেনাপ্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে, এবং তাকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বলা হয়েছে যে আপনি এইভাবে চলে যাবেন। তিনি সেটি রিফিউজ যদি করেন, তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আপনার অফিসারদের মাধ্যমে। এটি তারা ব্যর্থ হয়, এটি একটি চেষ্টা করা হবে, এটি করা হলে তাকে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্পট নেওয়া হতে পারে। এবং এটা আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে এটা আমাকে আমার খুবই স্ট্রং সোর্সদের মাধ্যমে, আমি তো আমার পক্ষে সম্ভব না আমি বলে বসবো যে অমুক গোয়েন্দা সংস্থা আমাকে বলেছে, তমুক বলেছে। তবে এইটা আপনি জেনে রাখেন যে বাংলাদেশ থেকেও আমাকে অ্যালার্ট করা হয়েছে, বাংলাদেশের বাইরে থেকেও অ্যালার্ট করা হয়েছে। তাদের ধারণা যেহেতু আমি পাবলিকলি বলি, আমার মাধ্যমে এই জিনিসটা ছড়ানো সম্ভব, তাই আমি এটা বলেছি। এখন অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি হবে কিনা। সেনাপ্রধান, যেটি আমি আজকে একটা আয়োজন করেছিলাম, সেখানে বলা হয়েছিল যেভাবে করে পরিস্থিতি এগুচ্ছে, বন্দর দেয়া হচ্ছে, আমাদের পোর্ট কি বলে এটারে, পোর্ট দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে, যেভাবে করে সবকিছু অগ্রসর হচ্ছে, ফলে আমাদের দেশটাই বিক্রি করা হচ্ছে, এরকম একটি কথা এসেছিল। সেখানে বলা হয়েছিল যে উত্তরণের একটি মাত্র পথ আছে, সেটা হচ্ছে ইউনূস না ওয়াকার, বলা হচ্ছিল যে ওয়াকার। হ্যাঁ, তো এখন সেনাপ্রধান কি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেখানে কি সমাধান আছে? সেখানে কি তিনি নিজের জীবন এবং দেশকে বাঁচাতে পারবেন বলে আপনি মনে করেন? জি, এটা আমাকে বলছেন না, আমি নিজু মজুমদারকে বলছি। আচ্ছা, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য আপাতত করব না। জি,
আমি বলি যে এই পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদটা দেখি, সেখানে কিন্তু একটা নির্দেশনা রয়েছে। সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থা জারি করার এখানে দুইটা বিধান, একটা হলো বহিঃশত্রুর আক্রমণ আসলে অথবা আভ্যন্তরীণ যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রাখার জন্য মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী দ্বিতীয় প্যারার বিধান মতে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন এবং জরুরি অবস্থা জারি করে 120 দিনের মধ্যে 120 দিন তিনি রাখতে পারেন, এই বিধান রয়েছে। এখন দেশের যেই পরিস্থিতি, এটা গোলযোগ এর চেয়ে আর বেশি গোলযোগ কি হতে পারে? আপনি দেখেন করিডোর দিয়ে দিচ্ছে কারো কাছে না জিজ্ঞেস করে। সেখানে কিন্তু আমি ধন্যবাদ দিব প্রধানকে, নিজুম ভাই হয়তো আমার সাথে একমত নাও হইতে পারেন, সেনাপ্রধান কিন্তু সেখানে একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা ছিল এরকম যে করিডোর দেওয়ার আগে এই 12 লক্ষ রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, নেওয়ার পরে করিডোর নিয়ে কথা বলবো। এই কথার জন্য আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানাবো যে উনি একটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। এই কন্ডিশনটা বাস্তবায়ন হবে না, করিডোরে দেওয়া যাবে না, উনি এই লাইনে গেছেন। এই জন্য সেনাপ্রধানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, এবং এই দেশের এখন যে গোলযোগ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি ওই রকম পজিশনও স্টেপ নিতে পারেন। সেই ক্ষেত্রে সেনাপ্রধানের সহযোগিতা একান্ত কাম্য। জি, নিজুম মজুমদার, শেষ করব আমি, যদি শেষ কিছু বলেন। বাংলাদেশের এখনকার পুরো পরিস্থিতিকে অনেকেই মনে করে যে মার্কিন একটা বড় ধরনের প্রভাব। সাধারণ জনগণকে এটা জানানো আমার জন্য খুবই জরুরি যে এই পুরো ঘটনাটার একটা ছক ইসরায়েল খুবই শক্তিশালী একটা লবির মাধ্যমে হচ্ছে এবং ইসরায়েল এখানে খুবই আপার হ্যান্ডে আছে, ইসরায়েলি যে অংশটা, ফলে ইসরায়েল এখানে জড়িত হয়ে গেছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখা খুবই জরুরি যে ইসরায়েল সমর্থিত একটা স্ট্রং গ্রুপ এখানে অপারেট করছে, যেটা আমাদের সবার জন্য খুবই ডিস্টার্বিং এবং এটা সামনে পরিষ্কার হবে। সামনে আজকে যা হচ্ছে, যা দেখতে পাচ্ছেন, এগুলো তো সামনে নিশ্চয়ই একদিন খোলাসা হবে, আমরা হয়তোবা বলতে পারবো স্ট্যানলি। কারণে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে ওয়াকার সাহেব ক্ষমতা নিতে পারবেন কিনা বা তিনি কিভাবে করবেন না করবেন, লক্ষ্য করে দেখবেন যে আমি প্রশ্নের উত্তর আপনাকে দেইনি, সেটাও সঙ্গত কারণ রয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন। দেখেন, আমি যখন এই কথা বলছি তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলবে, হ্যাঁ নিজুম ভাই তার সোর্স, নানান ধরনের ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু এটাও ঠিক যে যারা আমাকে একটা দীর্ঘ সময় ধরে চেনেন, আমার প্রেডিকশন গুলো সম্পর্কে জানেন, আমি তো পরিষ্কার করে 2 বছর আগে বলেছিলাম দেশের কি হবে। কে বলতে পেরেছিল যে ইউনূস ক্ষমতা নেবে? আমি বলেছিলাম। হোসেন জিল্লুরের কথা কে বলেছে? আমি বলেছিলাম। সিআইএ এর এখানে কিভাবে অপারেট করে সেটা আমি বলেছিলাম। এইসব কথা তো দীর্ঘ সময় ধরে বলে এসেছি এবং আমি 2024 সালের 17 জানুয়ারি বলেছি যে সরকার উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ, শুধু এক্সিকিউট ডেটটা আমরা জানি না। তাই হয়েছে, আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখে আসেন। সুতরাং আমি আপনাকে এই কথাটা পরিষ্কার করে বলছি। আমি ততটুকুই বলি যতটুকু আমি পাবলিকলি বলতে পারি। হবে না কি কোনটা বলেছি? কোনটা? জুলাই আন্দোলনের সময়ে জুলাইয়ের শেষের দিকটাতে আপনি বলেছেন কিছু হবে না, সবকিছু নিয়ে সেনাবাহিনী তখন পর্যন্ত আমাদের কাছে সেনা এবং লাস্ট ডে পর্যন্ত বলেছি, কারণ লাস্ট ডে পর্যন্ত আমার যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আমি আমার বইতে এগুলো লিখবো যখন সেই পরিবেশটা আসবে। আজকে তাদের অনেকের উপরে আমাকে ভরসা করতে হয় বলে আমি তাদের নাম এখানে বলতে পারবো না, তাদেরকে আমি লজ্জা দিতে চাইও না। সুতরাং যারা আমাকে এই আস্থাটা দিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত, যারা বলেছে, তাদেরকে আমি এই ভরা মজলিসে এই অপমানটা করতে চাই না বলে আমি আপনাকে বলছি না। এখন আমি কার উপরে চলি? আমি কি আপনার মানে সৃষ্টিকর্তা? তা তো না। আমি এই প্রেডিকশন গুলো দেই আমার সোর্সের উপরে ডিপেন্ড করে। আমার সোর্স যদি শেষ মুহূর্তে আপনার বিট্রে করে বসে, বা সোর্স বিট্রে করছে না, সোর্সের ধরেন মেইন মাথারা যদি বিট্রে করে বসে, আমার তো কিছু করার নেই। মানে এই সিদ্ধান্তগুলো হয়েছে, শুনুন, 4 তারিখ রাতে যে সিদ্ধান্ত হয়েছে, 4ই অগস্ট রাতে যে সিদ্ধান্ত হয়েছে, যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো মানুষ মারাও যেত না, সেই পরিকল্পনা হলে কেউ ঢাকাতে ঢুকতেও পারতো না। এইটা জেনে আমি ঘুমাতে গিয়েছি এবং এটা নিশ্চিতভাবে এটা সফল হতে পারতো যদি সেনাবাহিনীর একটা অংশ বিট্রে না করতো। সেগুলো আমি আপনাকে বলবো না, বিকজ এখনো আমি মনে করি যে আমার এগুলো বলার সময় আসেনি, কারণ এখনো আমি অনেকের উপরে ভরসা করি। ফলে আপনি আমাকে যেই কথাটা বললেন যে আপনার তো ওইটা হয়নি, আমার 3টা 4টা সত্যি হয়েছে, একটা আমার হয়নি, সেটা তো আমার সোর্সরা
আমাকে মিসগাইড করেছে, এখন আমাকে মিসগাইড করতে পারে, এটাও আমি এক্সক্লুশন ক্লজ আপনাকে দিয়ে রাখলাম, কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমার প্রেডিকশন তো আমি দেবই।